ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে নিচে গেলাম। সবাই আছে এখানে, বাবা, ভাইয়া আর আঙ্কেল মানে ইসির বাবা কিছু নিয়ে আলোচনা করছে। আলোচনার মূল বিষয় তাদের অফিস, ব্যবসা এইসব, আর অন্যরা তাদের নিজেদের কাজে ব্যস্ত। আমি গিয়ে এক কাপ কফি চেয়ে নিয়ে ড্রয়িং রুমের দিকে এগিয়ে আসছি। এমন সময় কলিং বেল বেজে উঠলো। ভাবি বলল আমি দেখছি। মা বলল আচ্ছা যাও। দরজা খুলে দেখে একটা সুদর্শন যুবক দাঁড়িয়ে আছে, হাতে একটা ভারী ব্যাগ আর কাঁধে একটা গিটার। সে বলল এটা কি আফজাল আল ইমরান আঙ্কেলের বাড়ি? ভাবি বলল জি, আপনাকে তো চিনলাম না। সে বলল জি, আমি সুজন, রাজদীপের বন্ধু। ভাবি বলল আচ্ছা ভেতরে আসুন। ভাবি একটা লোককে ভেতরে নিয়ে আসছে দেখে সবাই সেদিকে তাকায়, আর আমি উঠে গিয়ে ছেলেটার সাথে হাত মেলাই। সে আমাদের ডিপার্টমেন্টের একজন ভারপ্রাপ্ত অফিসার। কাজের সূত্রে ওর সাথে পরিচয় হলেও আমরা মোটামুটি বন্ধুর মতো। আমি বললাম দোস্ত আয়। আঙ্কেল, ও হলো আমার বন্ধু সুজন, যার কথা কাল ভাবি বলেছিল। বাবা বলল ও আচ্ছা বসো বসো। এভাবে সবার সাথে ওর পরিচয় করিয়ে দিয়ে আমি ওকে আমার রুমে নিয়ে আসি। আমি বললাম এক কাজ করো, তুমি ফ্রেশ হয়ে নাও, তারপর কথা বলছি। সুজন বলল ওকে গুরু। সুজন ফ্রেশ হতে ওয়াশরুমের দিকে এগোলে একজন এসে আমাদের দুজনকে নিচে যেতে বলে। আমি সুজনকে নিয়ে নিচে চলে যাই। সবাই খাবার খাচ্ছি। কিছুক্ষণ পর ইসি এসে একটা চেয়ার টেনে বসে পড়ে। সবাই চুপচাপ খাবার খেয়ে চলেছে। হঠাৎ ভাইয়া বলে তা মিস্টার সুজন তুমি কি করো? ভাইয়ার কথাটা শুনে ইসি ঘাড় উঁচু করে সুজনের দিকে তাকায়, ভ্রুযোগল কুচকে। বোঝার চেষ্টা করছে ছেলেটা আসলে কে। শত হলেও পুলিশের চোখ বলে কথা। সুজন বলল আপাতত কিছু করছি না, শহরে নতুন এসেছি, দেখা যাক, আগে তো ভালো করে দেখে নেই। আঙ্কেল বলল ঠিকই, আগে শহর চিনে নাও। আমি তো শুনলাম তুমি কিছুই চিনো না আর বারবার বিপদে আটকে যাও। সবাই কথা বলছে আর আমি শুধু ইসির রিয়াকশন দেখছি, কারণ ও খুব ভালো করেই জানে আমি কাল কোনো বন্ধুর কাছে যাইনি। খাওয়া দাওয়া শেষ করে আমি চলে আসি আমার রুমে, কিন্তু সুজন আসতে পারেনি। ড্রয়িং রুমে সবার সাথে গল্প করতে বসেছে। আমি ল্যাপটপে কাজ করছি। হঠাৎ পানির প্রচন্ড তৃষ্ণা পায়, অথচ জগটা দেখি খালি। এত পানি কখন খেয়ে ফেললাম বলেই জগটা নিয়ে রুম থেকে বেরিয়ে একটু এগোতে ইসির সামনাসামনি হয়ে যাই। আমি কোনো রকমে ওকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু আমার চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে আমার হাতে একটা হ্যাচকা টান মেরে কিছুটা পেছনে নিয়ে আসে। জায়গাটা আমার আর ভাইয়ার রুমের মাঝামাঝি অংশে খালি জায়গা। ইসি দেওয়ালের সাথে আমার হাত চেপে ধরে আছে। যদিও ও প্রচন্ড জোরে চেপে ধরেছে, তবুও আমি চাইলে নিজেকে ছাড়িয়ে নিতে পারি, কিন্তু ইচ্ছে করছে না। আমি বললাম কি করছেনটা কি আপনি? ইসি বলল একদম চুপ, সোজা হয়ে দাঁড়ান। আমি বললাম মানে? আমি কিন্তু চিৎকার করব। ইসি বলল মেরে এখন নাকটা ফাটিয়ে দেব বলে দিলাম। ড্রামাটা আপাতত আমার সামনে করা বন্ধ করুন। আমি বললাম কিসের কথা বলছেন আপনি? ইসি বলল জাস্ট স্টপ দিস। কে আপনি? কেন নিজের পরিচয় লুকাচ্ছেন? আমি বললাম ম্যাডাম আমি বুঝতে পারছি না আপনি কি সব বলছেন। ইসি বলল আমার পরিবারের মানুষগুলোকে সহজ সরল পেয়ে আপনি তাদের বোকা বানাচ্ছেন, তাদের ইমোশনটাকে কাজে লাগিয়ে নিজের কাজ করে নিচ্ছেন। আমি বললাম কিসের ইমোশন? ইসি বলল একদম ন্যাকা সাজার চেষ্টা করবেন না। আমি বললাম আমি সত্যি বুঝতে পারছি না আপনি ঠিক কোন ইমোশনের কথা বলছেন। ইসি বলল এ বাড়ির লোক আপনাকে তাদের ছোট ছেলের স্থানটা প্রায় দিয়েই দিয়েছে। আমি বললাম এটা কি আমার দোষ ম্যাডাম? ইসি বলল দোষ গুণ বুঝি না, বুঝতে চাই না আপনি কে, কি করেন, এগুলোর মুখস্থ আমি খুব শীঘ্রই খুলে দেব। আমি বললাম আপনি আমায় ভুল বুঝছেন। ইসি বলল জাস্ট শাট আপ, এই বাড়িতে থাকুন, খাওয়া দাওয়া করুন, ঘুরে বেড়ান, তবে এই বাড়ির কারো ক্ষতি করার প্ল্যান যদি করে থাকেন তো সেটা অচিরেই শেষ করে দিন, না হলে এর ফল ভালো হবে না। আমি আর কিচ্ছু বলতে পারছি না। শেষ পর্যন্ত ও আমায় এতটা নিচে নামিয়ে দিল, আমি আর নিজের পরিবারের ক্ষতি করার প্ল্যান করব? এটা ভাবলি কি করে ইসি? কথাগুলো আমি মনে মনেই ভাবছি। ওরই বা দোষ কি? ও তো আর জানে না আমি কে। আমি ঠাই এখানেই দাঁড়িয়ে আছি। ইসি চলে যেতে নিয়ে আবার কি ভেবে যেন ফিরে এসেছে। ইসি বলল আর একটা কথা কান খুলে শুনে নিন এবং মাথায় ঢুকিয়ে নিন, আদির জায়গাটা নেওয়ার কথা ভুলেও ভাববেন না। এই বাড়ির লোকেরা আপনাকে আদির স্থান দিলেও আমি কোনোদিন সেটা হতে দিব না। এবারও আমার মুখ দিয়ে কোনো কথা বের হয়নি, আর ও আমার উত্তরের অপেক্ষা না করেই চলে যায়। আমি বোকার মতো ওর যাওয়ার দিকে চেয়ে আছি। আমাকে এখানে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সুজন কিছুটা অবাক হয়, কারণ ও দেখেছে ইসিকে এখান থেকে বের হতে। সুজন বলল এই গুরু। আমি বললাম বল। সুজন বলল কি বলবো? এখানে এমন স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছো কেন? আমি বললাম কই কিছু না তো। সুজন বলল কথা লুকাচ্ছ কেন? গুরু এমনটা কিন্তু কথা ছিল না। আমি বললাম আচ্ছা ঠিক আছে বলছি, আগে পানিটা নিয়ে আসি, তারপর রুমে এসে তোমায় সবটা বলছি। সুজন বলল আমায় দাও, আমি নিচে গিয়ে নিয়ে আসি। আমি বললাম না থাক, তুমি রুমে যাও, আমি নিয়ে আসছি। সুজন বলল আরে গুরু দাও তো, বলে জগটা আমার হাত থেকে নিয়ে নিচে চলে যায়, আর আমি চলে যাই রুমে। রুমের ভেতরে সোফায় হেলান দিয়ে বসে ইসির কথাগুলো ভাবছি। হঠাৎ নিচ থেকে চিৎকারের আওয়াজ পেলাম। আমি বললাম কি হলো, নিচে চিৎকার করছে কে? আমি রুম থেকে বের হয়ে নিচে নামিনি, দোতলার উপরে রেলিং ধরে দাঁড়িয়ে আছি। দেখছি নিচে আমার আগে সবাই পৌঁছে গেছে ঘটনাস্থলে। নিশির সারা শরীর ভেজা, বুঝতে আর বাকি নাই কে করেছে, কারণ পাশেই জগ হাতে নিয়ে দাঁড়িয়ে নখ কামড়াচ্ছে সুজন। নিশি বলল ইউ ইডিয়েট। সুজন বলল ম্যাডাম দেখুন আমি ইচ্ছে করে করিনি।
করিনি, প্লিজ বিশ্বাস করুন আন্টি, আমি ইচ্ছে করে করিনি। অপরাধীর মতো মুখ করে মায়ের কাছে গিয়ে কথাটা বলল সুজন। মা বলল, নিশি মামনি ও তো ইচ্ছে করে করেনি বলছে, তুই আর রাগ করিস না, যা ভেতরে গিয়ে চেঞ্জ করে নে। খালামণি বলল, যা, খালি খালি ওভার রিয়েক্ট করিস, তোদের দু বোনের স্বভাব। এইটুকু বলে খালামণি ইসির দিকে তাকিয়ে থেমে গেলেন। আর কিছু না বলে উনি চলে গেলেন, আর বাকিরা যার যার কাজে। ইসি এখনো সেখানেই দাঁড়িয়ে আছে, ওর মায়ের চলে যাওয়ার পথে তাকিয়ে। আর আমি উপরে দাঁড়িয়ে সবটা দেখলাম। কিছুক্ষণ পর সুজন পানি নিয়ে রুমে ঢুকলো। আমি বললাম, পানিটা অনিচ্ছাকৃত ভাবেই পড়েছিল? সুজন বলল, এটা কেমন প্রশ্ন গুরু, আমি ইচ্ছে করে কেন ফেলবো? আমি বললাম, আমি কিন্তু তোমাকে খুব ভালো করেই চিনি। সুজন আর আমি একসঙ্গে ট্রেনিং করেছি। আর্মিতে আসলেও সে মোটেও আর্মির মন মানসিকতা নিয়ে আসেনি, সব সময় কারো না কারো পিছু লাগতো। যখন আমাদের খুব কঠিন কাজ দেওয়া হতো তখন ট্রেনিং শেষ করে ও ট্রেনারের পিছনে লাগতো আর নানাভাবে হেনস্থা করার চেষ্টা করত। সুজন বলল, আমি কিন্তু এখন অনেক পাল্টে গেছি। আর হ্যাঁ, এখন পানিটা অ্যাক্সিডেন্টলি পড়ে গেছে। আমি বললাম, আচ্ছা। সুজন বলল, বাদ দাও, তুমি এখন ওখানকার ঘটনা বলো। আমি বললাম, কখনকার? সুজন বলল, ভুলে গেলে? আরে ওই যে তুমি জগ নিয়ে দাঁড়িয়েছিলে স্ট্যাচুর মতো। আমি বললাম, ওহ আচ্ছা, বলছি শোনো। তারপর ওখানকার খণ্ডচিত্র আমি তুলে ধরি সুজনের কাছে, পুরোটা বলিনি। আর এটাও সে জানে না আমি এই বাড়ির ছেলে। সুজন বলল, ওহ আচ্ছা, বুঝলাম। আমি বললাম, কি বুঝলে? সুজন বলল, যা বললে। আমি বললাম, আচ্ছা বাদ দাও। আর হ্যাঁ, তুমি না তুই করে বলার অভ্যাস করো, না হলে আবার সন্দেহের শিকার হতে হবে। সুজন বলল, আচ্ছা ঠিক আছে। আমি বললাম, আর হ্যাঁ, এখানে কিন্তু আমার বন্ধুর অভিনয় করলে চলবে না, ভুলে কিন্তু যেও না আমাদের আসল দায়িত্ব। সুজন বলল, ডোন্ট ওয়ারি গুরু। তারপর দুজনে মিলে ল্যাপটপে কাজ করতে বসি, যদিও কাজ না, আমি সুজনকে পূর্বের কাজগুলো বুঝিয়ে দিচ্ছি। সুজন বলল, বুঝলাম, আর চিন্তা করো না, আমরা সবাই তো আছি। আমি বললাম, তোমরাই ভরসা, আমি একা কি করতে পারি আর। দুজনে এইভাবে কথা বলতে বলতে হঠাৎ আমার ফোনটা বেজে ওঠে। আমি ফোনটা কেটে দিয়ে সুজনের দিকে তাকাই, দেখি সে আমার দিকে হা করে তাকিয়ে আছে। আমি বললাম, কাজ অনেক এগিয়ে গেছে সুজন। সুজন বলল, কে ছিল? আমি বললাম, চলো যাই, আমরা গিয়ে পুরো ঘটনা শুনে আসি।